ভেরি ভেরি গুড ইভিনিং ফ্রেন্ডস। পবিত্র দাস টেকনিক্যাল এক্সপার্ট চ্যানেলে আপনাকে ওয়েলকাম। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন তারা আমার চ্যানেলটি ফলো করুন অ্যাকোয়াকালচার রিলেটেড ভিডিও দেখতে এবং প্র্যাকটিক্যাল কালচারের প্রপার সমাধান পেতে আমার চ্যানেলটি ফলো করুন এবং আপলোড করা ভিডিওগুলো দেখতে থাকুন। শ্রিম্প কালচার বিষয়ক আজকের আলোচনা হচ্ছে 2024 সালে যে সকল চাষি বন্ধুগণ বাগদা চিংড়ি ব্ল্যাক টাইগার শ্রিম্প কালচার করবেন বলে ডিসাইড করেছেন, ওনাদের জন্য পুকুরের সম্পূর্ণ প্রস্তুতি বা ফুল পন্ড প্রিপারেশন নিয়ে আজকে আমি আলোচনা করব। তো বেশি দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমত বলে রাখি, বাগদা চিংড়ি অর্থাৎ ব্ল্যাক টাইগার শ্রিম্প কালচার বর্তমান দিনে প্রায় বিলুপ্ত। তো বর্তমানে সারা ওয়েস্ট বেঙ্গলে প্রায় 1-2% চাষ হয়। সেটা আবার সাইন্টিফিকভাবে কোথাও কোথাও হয়, কোথাও কোথাও ভেড়ির মাধ্যমে চাষ হয়ে থাকে। এই বাগদা চিংড়ি বহু আলাদা জায়গায় বিক্ষিপ্তভাবে চাষ হয়ে থাকে, তবে বাগদা চিংড়ির ডিমান্ড বরাবরই মার্কেটে রয়েছে। এই বাগদা চিংড়ি কালচার কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে WSSB বা হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাসের মারাত্মক প্রকোপ। তবে বর্তমানে কিছু হ্যাচারিতে এক প্রজাতির হাইব্রিড বাগদা চারা পাওয়া যাচ্ছে। সেই সমস্ত বাগদা চারাগুলো গ্রোথ লাইন শ্রিম্প হয়ে থাকে। ওই সমস্ত প্রজাতির বাগদা চারা বহু জায়গাতে বিক্ষিপ্তভাবে চাষ হচ্ছে। আপনারা চাইলে ওই চারা সংগ্রহ করে অনায়াসে কালচার করতে পারেন। আপনি কিন্তু হাইলি গ্রোথ পাবেন এবং এই কালচারটি করতে পারেন, যাতে করে আপনার পুকুরের বাগদা চিংড়ি তাড়াতাড়ি বড় হয়ে উঠবে। আমি আসছি এই বাগদা কালচার নিয়ে, অর্থাৎ ব্ল্যাক টাইগার শ্রিম্প কালচার নিয়ে বিশদে। অর্থাৎ এই কালচার করতে গিয়ে আমাদের সম্পূর্ণ পন্ড প্রিপারেশান বা পুকুরে জলের প্রস্তুতিকরণ এবং মাটির প্রস্তুতি নিয়ে আমি প্রথমত চলে আসবো পুকুরের মাটির প্রস্তুতিকরণ নিয়ে, অর্থাৎ সয়েল প্রিপারেশান নিয়ে। আমরা যে পুকুরটা চুজ করেছি বাগদা কালচার করবার জন্য, উক্ত পুকুরটাকে 40 থেকে 60 দিন রোদে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, বা আমাদের ওই পুকুরটাকে ভালো করে শুষ্ক করতে হবে, অর্থাৎ রোদ খাওয়াতে হবে। যদি পুকুরের ভেতরকার কালো মাটি 6 ইঞ্চির কম থাকে, অর্থাৎ যদি আমাদের পূর্বের কালচারের ভেতরের কালো মাটি 1/2 ফিট থাকে, তাহলে ভেতরকার ওই কালো মাটি বাইরে বের করবার কোনো দরকার নেই। আর যদি ওই কালো মাটি 1/2 ফিটের বেশি থাকে, তাহলে ট্রাক্টর, জেসিবি কিংবা পাকওয়াশের মাধ্যমে সম্পূর্ণ মাটিটাকে বাইরে ফেলতে হবে। সম্পূর্ণ মাটি বাইরে ফেলার পরে ক্যালসিয়াম অক্সাইড বা কলিচুন, আমরা সাধারণত ক্যালসিয়াম অক্সাইডকে কলিচুন বলেই জানি, 50 কেজি প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়া হিসাবে ভালো করে গুঁড়ো করে সারা পুকুরে ছড়িয়ে দিতে হবে। এই কলিচুন ব্যবহার করার কিছুদিন পরে খুব ভালো করে ছেঁকে আমাদের কালচার পুকুরে জল ঢোকাতে হবে। কারণ হিসাবে বলি, বাইরে থেকে কোনো প্রকার কাঁকড়া, চিংড়ি কিংবা কোনো প্রকার মাছের রেণু কিংবা অন্য কোনো জলজ প্রাণী যাতে আমাদের পুকুরে প্রবেশ না করতে পারে, সেই জন্য প্রতিরোধ করা, অর্থাৎ ভালো করে ছেঁকে আমাদের কালচার পুকুরে জল ঢোকানো। উল্লেখযোগ্যভাবে আমাদের জেনে রাখতে হবে, বাগদা চিংড়ি কালচার করতে গেলে পুকুরের পিএইচ, স্যালিনিটি, হার্ডনেস, অ্যালকালিনিটি ভেনামি কালচারের তুলনায় লো রাখতে হয়। তাই পুকুরের জলের প্রত্যেকটি প্যারামিটার সেভাবেই আমাদের রেডি করে মেনটেন করতে হবে কালচার চলাকালীন। জল ভর্তির সময় যদি পূর্ববর্তী কালচারের সময় শামুক, ঝিনুক বা
অন্য কোনো মোলাস্কা পর্বভুক্ত কোনো জীব বা প্রাণীর উপদ্রব বা উপস্থিতি পুকুরে ছিল, তাহলে আমাদের কালচার পুকুরের জল ভর্তি চলাকালীন কপার সালফেট বা তুঁতে 4 কেজি খুব ভালো করে জল করে মিশিয়ে পুরো পুকুরে ছড়িয়ে দিতে হবে। তার ফলে আমাদের কালচার চলাকালীন ওই রকম মোলাস্কা পর্বভুক্ত প্রাণীর উপদ্রব বা উপস্থিতি থেকে আমাদের বাগদা কালচার পুকুরটাকে সম্পূর্ণভাবে আমরা রক্ষা করে রাখতে পারবো। বা কালচার চলাকালীন আমাদের অনেক সময় কালচার পুকুরে ঝাঁঝি, চুলশ্যাওলা ইত্যাদির উপদ্রব হয়ে থাকে বা নানাবিধ সমস্যা করে থাকে। এই কপার সালফেট বা তুঁতের ব্যবহারের ফলে এইসব সমস্যা থেকে আমাদের পুকুরটাকে মুক্ত রাখতে পারবো আমরা। এবার আমাদের কালচার পুকুরের জলের উচ্চতা 4 ফিট নিয়ে আমরা কালচার পুকুরের জল ভর্তি সম্পূর্ণ বন্ধ করব। সম্পূর্ণ জল ভর্তি হয়ে গেলে একদিন পুকুরটাকে পুরোপুরি রেস্টে রাখবো এবং পরের দিন 25 কেজি ব্লিচিং পাউডার রাত্রি 10টার সময় এরিয়েশন চালিয়ে অ্যাপ্লাই করব। ওই ব্লিচিং পাউডার ব্যবহার করার পর 2 দিন পুকুরটাকে সম্পূর্ণরূপে বিশ্রাম দেব, কারণ আমরা জানি ব্লিচিং পাউডার অ্যাপ্লিকেশন করা মানে পুকুরটাকে ক্লোরিনেশন করা। ব্লিচিং পাউডার ব্যবহার করার 2 দিন বাদ দিয়ে আমাদের বিকেসি 80% 1 লিটার সকাল 11টার সময় সূর্যালোকের উপস্থিতি দেখে ব্যবহার করব। অর্থাৎ বিকেসি অ্যাপ্লিকেশন মানে আমরা আমাদের পুকুরে স্যানিটাইজার অ্যাপ্লিকেশন করলাম। বিকেসি ব্যবহার করার পরের দিন পুকুরটাকে সম্পূর্ণ বিশ্রামে রাখবো এবং পরের দিন আমরা টেস্ট কিটের সাহায্যে পুকুরের অ্যামোনিয়া এবং ওয়াটার পিএইচ দেখব। যদি অ্যামোনিয়া 0.5-এর কম থাকে তাহলে আমরা খুব ভালো করে পুকুরটাকে চেনিং করব। আর যদি অ্যামোনিয়া লেভেল 0.5-এর বেশি থাকে তাহলে 250 গ্রাম স্ট্রং ইউকা পাউডার অর্থাৎ গ্যাস পাউডার খুব ভালো করে বালির সাথে মিশিয়ে রৌদ্রোজ্জ্বল পরিবেশ দেখে দুপুর 12টার সময় ব্যবহার করব, সাইনি ওয়েদার দেখে। আমাদের সর্বদাই মনে রাখতে হবে বাগদা কালচার পুকুরের পিএইচ সবসময়ের জন্য 7.8 টু 8.1 ppm ধরে রাখতে হবে বা মেনটেন করতে হবে। তাই কালচার চলাকালীন সর্বদাই পুকুরটাকে ভালো করে চেনিং করতে হবে এবং এরিয়েশন দিতে হবে। চারা মজুত করার পূর্ববর্তী সময় পর্যন্ত আমাদের কন্টিনিউয়াসলি করে যেতে হবে। তবে এই গ্যাস পাউডার ব্যবহার করার পরের 2 দিন মানে 48 ঘন্টা মতো আমরা পুকুরটাকে সম্পূর্ণ রেস্ট দেব। পরের দিন বিকাল 4টার সময় যে কোনো মেজর মিনারেলস 2 কেজি নেব এবং সাথে করে ডলোমাইট 4 কেজি খুব ভালোভাবে মিক্স করে এরিয়েশন চালিয়ে কালচার পুকুরে অ্যাপ্লাই করব। পরের দিন খুব ভালো করে চেনিং এবং এরিয়েশন দেব এবং সকাল 10টার সময় রৌদ্রোজ্জ্বল পরিবেশ দেখে যে কোনো প্রিমিয়াম কোয়ালিটির সয়েল প্রোবায়োটিক 2 কেজি বালির সাথে খুব ভালো করে মিক্স করে রৌদ্রোজ্জ্বল পরিবেশ দেখে সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায় ব্যবহার করব। তবে এই বাগদা কালচারে আর একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কালচার পুকুরের স্যালিনিটি। তো আমরা বাগদা কালচার করতে গেলে আমাদের যে পরিমাণ স্যালিনিটি মেনটেন করতে হবে সেটা হলো 12 ppt স্যালিনিটি আমাদের কালচার চলাকালীন মেনটেন করলে কালচার পুকুরের পক্ষে খুব ভালো হয়। সয়েল প্রোবায়োটিক ব্যবহার করার পর পুরো 24 থেকে 35 ঘন্টা মতো আমাদের পুকুরটাকে পুরোপুরি বিশ্রাম দিয়ে নিতে হবে, যাতে করে সয়েল বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো ইজিলি কাজ করতে পারে। তার জন্য এই মাটির প্রোবায়োটিক ব্যবহার করার পর পুকুরটা যে বিশ্রামে থাকে তার মধ্যে আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে, সেটা হলো আমাদের অর্গানিক জুস প্রিপারেশন করে নিতে হবে, অর্থাৎ জৈব জুস প্রস্তুত করতে হবে। এই জৈব জুস প্রস্তুতি করার জন্য আমাদের বিশেষ কয়েকটি উপকরণ নিয়ে নিতে হবে। আমি সেগুলো নিয়ে বিশদে আলোচনা করি। তো প্রথমে আমাদের নিয়ে নিতে হবে
চিটাগুড় বা মোলাসিস 2.5 কেজি এবং ইস্ট 250 গ্রাম, বাগদা ফিড পাউডার 500 গ্রাম। তো আমাদের যেটা নিয়ে নিতে হবে 3টা উপকরণ। আমি উক্ত উপকরণ নিয়ে আলোচনা করলাম। এই 3টা উপকরণ মিষ্টি জলের সাথে খুব ভালো করে মিক্স করতে হবে আমাদের 3 দিনের জন্য। অর্থাৎ 3 দিন এই উপকরণগুলোকে ভালো করে মিক্স করে মিষ্টি জলে ভিজিয়ে রাখতে হবে। এবং আমাদের সবসময় মনে রাখতে হবে, আমি যে পরিমাণ উপকরণের কথা বললাম এগুলো প্রত্যেক 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য এবং 3 ফিট ওয়াটার ডেপথের উপরে। যদি আপনার পুকুরে ওয়াটার ডেপথ অর্থাৎ গভীরতা 3 ফিটের বেশি হয় তো সেক্ষেত্রে আপনাকে পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এবং যদি পুকুরের ক্ষেত্রফল 1000 স্কোয়ার মিটারের বেশি হয় তাহলে উক্ত জুসের পরিমাণ আপনার পুকুরের ক্ষেত্রফল হিসাবে বাড়িয়ে নিতে হবে। যে জুসটি আমরা প্রস্তুত করলাম মাটির প্রোবায়োটিক ব্যবহার করার পরের দিন সন্ধ্যে 7টার সময় ওই জুসটাকে আমরা ব্যবহার করে দেব। এই জুস অ্যাপ্লিকেশানের পরের দিন আমাদের খুব ভালো করে চেনিং করতে হবে এবং পুকুরটাকে এরিয়েশন দিতে হবে। এবং বিকাল 4টার সময় ডলোমাইট 5 কেজি প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়া হিসাবে ব্যবহার করব এরিয়েশান চালিয়ে। এবং আমরা খুব ভালো করেই জানি এই ডলোমাইট পাউডার জলের রং তৈরি করতে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ডলোমাইট ব্যবহার করার পর আমাদের পুকুরের পিএইচ চেক করব আমরা। যদি পুকুরের পিএইচ হাই দেখায় তাহলে ওই কালচার পুকুরে পুনরায় অর্গানিক জুস অ্যাপ্লাই করব। পরের দিন রৌদ্রোজ্জ্বল পরিবেশ দেখে জলের প্রোবায়োটিক 250 গ্রাম 2 ঘন্টা আগে চিটাগুড়ের সাথে মিশিয়ে রাখবো এবং সকাল 10টার সময় সাইনি ওয়েদার দেখে চিটাগুড় এবং জলের প্রোবায়োটিকের মিশ্রণটাকে ব্যবহার করব। এই ওয়াটার প্রোবায়োটিক ব্যবহার করার পর 48 ঘন্টা অর্থাৎ 2 দিনের মধ্যে আমাদের পুকুরে চারা মজুত করাবার ব্যবস্থা নিতে হবে। আমাদের সেভাবেই চারা বা সিডটাকে বুক করতে হবে। পুকুরের সম্পূর্ণ প্রস্তুতিকরণের পর বাগদার চারা মজুত করার গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নজর দিতে হবে যে আমরা স্টকিং ডেনসিটি কী পরিমাণ নেব। অর্থাৎ আমরা যে চারাটা বুক করব সেটার ঘনত্ব কত নেব, বা আমরা যে কালচার পুকুরে চারাটা ছাড়বো তার কত পরিমাণ ঘনত্ব হবে। তো আমাদের প্রতি স্কোয়ার মিটার এরিয়াতে 30 পিস অর্থাৎ 1000 স্কোয়ার মিটার এরিয়াতে আমরা 30,000 বিটি শ্রিম্প স্টকিং করব। অর্থাৎ আমরা প্রত্যেক 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য 30,000 পিস ব্ল্যাক টাইগার শ্রিম্প বা বাগদা চারা মজুত করব। আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে বাগদা কালচারের জন্য আমরা কি ফিড ইউজ করব বা কিভাবে ফিডিং করব। আমি প্রথমত বলে রাখি সবসময়ের জন্য আমাদের বাগদা কালচারের জন্য যে ফিড মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে সেই ফিড ব্যবহার করার চেষ্টা করব। বাগদা কালচারের জন্য যে ফিডটা আমরা ব্যবহার করব তার প্রোটিন পার্সেন্ট যেন 40%-এর বেশি থাকে। অর্থাৎ 40%-এর বেশি প্রোটিনযুক্ত ফিড আমরা বাগদা কালচারের জন্য ব্যবহার করব বা আমাদের ব্যবহার করতে হবে। তবে ভেনামি ফিড অ্যাপ্লাই করেও বাগদা কালচার করা যায়, কিন্তু আমাদের সব সময়ের জন্য চেষ্টা করতে হবে যে মার্কেটে ব্ল্যাক টাইগার শ্রিম্প কালচার ফিড অ্যাভেলেবেল রয়েছে সেই ফিড আমরা এই কালচার পুকুরের জন্য ব্যবহার করব। আর একটি গুরুত্বপূর্ণ কথা, চারা ছাড়ার 1 ঘন্টা আগে কালচার পুকুরে প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়াতে 500 গ্রাম অক্সিজেন পাউডার ব্যবহার করব। তাতে কিন্তু আমরা যে চারাটা মজুত করব তার সারভাইভাল পার্সেন্টেজ বেশি থাকার সম্ভাবনা একটা থাকবে, বা আমি মনে করি খুব ভালো থাকবে। ঠিক এভাবেই আমরা একটা বাগদা কালচার পুকুর মাটি ও জলের সম্পূর্ণ প্রস্তুতি করে উক্ত পুকুরে বাগদা চারা মজুত করব। এই ছিল আজকের আলোচনা। আমি আগামী ভিডিওতে স্ক্র্যাম্পি সিম বা গলদা চিংড়ির চারা ছেড়ে বড় করবার জন্য উপযুক্ত কালচার ভিডিও আনবো। অর্থাৎ গলদা চিংড়ি চারা মজুত করার জন্য কালচার পুকুরের সম্পূর্ণ প্রস্তুতিকরণের ভিডিও আপলোড করব।
চিংড়ি কিংবা সাদা মাছ কালচার রিলেটেড ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যিনারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার আছেন, আমার চ্যানেলটি আপনারা ফলো করুন, পারলে আমার ভিডিওগুলো শেয়ার করুন। আজকে আর বেশি কিছু না বলে আমি আমার ভিডিও শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ সকলকে। ভালোবাসার সাথে পবিত্র দাস।